আসসালামু আলাইকুম। জি। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে। এগুলো সবই প্রমাণ করছে যে সরকার কতটা দুর্বল হয়ে পড়ছে, এবং প্রমাণ হচ্ছে যে এসব শক্তি খাটিয়ে আওয়ামী লীগকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। মে মাসের মাঝামাঝি প্রথম শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব। তারপর থেকেই সরকার থেকে শুরু করে প্রশাসন, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ভয়াবহ আলোড়ন এবং আতঙ্ক শুরু হয়েছে যে শেখ হাসিনা এমন ঘোষণা দিয়ে ফেললেন কোন আত্মবিশ্বাস এবং কোন শক্তির জোরে। এরপর এখন এসে শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যম, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজে একটা তারিখ ঘোষণা করেছেন, একটা ডেডলাইন ঘোষণা করেছেন, একটা সময়সীমা ঘোষণা করেছেন তার দেশে ফেরার। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা তাঁর এই ইমেইল সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন এবছরেই তিনি নিজ দেশে ফিরবেন। এনডিটিভি খুব স্বাভাবিকভাবেই এমন ঘোষণা যেহেতু শেখ হাসিনা নিজ মুখে প্রথমবারের মতো এলো, কাজেই সেটিকেই তাদের শিরোনাম করেছে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। এবছরেই আমি নিজ দেশে ফিরব। শেখ হাসিনার এই এক্সক্লুসিভ বিশেষ সাক্ষাৎকারটি ছেপে এনডিটিভি এই ঘোষণাটি শেখ হাসিনা যে সম্পূর্ণভাবে তার দল এবং রাজনৈতিক পরিস্থিতি আঁচ করতে পেরেই মে মাসে এই শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব এই ঘোষণাটা দেওয়া শুরু করেছিলেন, সেটা সম্ভবত আরও স্পষ্টভাবে বোঝা গেল। এনডিটিভির সাক্ষাৎকারে এনডিটিভির সাংবাদিক সরাসরি বলেছেন যে শেখ হাসিনা এমন একটা সময় পার করছেন, একদিকে তাকে দেশ ছাড়তে হয়েছে, অন্যদিকে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি এখন তার দেশে, তার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার সম্মুখীন। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সময়টা যেন কিছুতেই এর চেয়ে বেশি খারাপ হতে পারত না। কিন্তু এনডিটিভি বলছেন শেখ হাসিনা তবু আনফেজড, মানে একেবারে অবিচল আছেন, এবং তিনি বলেছেন যে নির্বাসন থেকে তিনি এবছর দেশে ফিরবেন, কারণ তার দল আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল মাত্র নয়, একটা সংগঠন মাত্র নয়, এটি একটি ফোর্স, এটা একটা শক্তি। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর হামলা, স্বাধীনতার ওপরে হামলা বলে তিনি মনে করেন। এই যে এনডিটিভির সঙ্গে এই এক্সক্লুসিভ ইমেইল ইন্টারভিউটিতে শেখ হাসিনা নানা বিষয়ে কথা বলেছেন। অনেকগুলো খুব নতুন প্রশ্ন এনডিটিভি তার দিকে করেছে, কিন্তু যেটা খুব স্বাভাবিক প্রথম প্রশ্ন, সেটাই এনডিটিভিরও প্রথম প্রশ্ন ছিল যে আপনি প্রায়শই এখন বলছেন আপনি দেশে ফিরবেন, আপনার সমর্থকেরাও এ বিষয়ে খুবই উজ্জীবিত যে খুব শিগগিরই আপনি বাংলাদেশে ফিরবেন, অনেক নেতারা বলছেন এবছরেই ফিরবেন, কিন্তু মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই সিদ্ধান্ত আসলে কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন এটা তো আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা কিংবা মানে আমার আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা অনেক বেশি সম্পৃক্ত বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার সঙ্গে। কারণ শেখ হাসিনা বলছেন আমি রাজনীতিটা ক্ষমতার জন্য করি না, আমি বাংলাদেশের জনগণের জন্য করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য করি। কাজেই
ওই মৃত্যুদণ্ডের রায়, সেটা তো কোনো ন্যায় বিচার না, এটা একটা ইল্লিগাল, বেআইনি, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা প্রক্রিয়া। কাজেই যখন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে আইন বিভাগকে, বিচার বিভাগকে ব্যবহার করা হয়, তখন সেই বিচার নিয়ে ভাববার কিছু নাই। এর আগেও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা হয়েছে, তখনও এগুলো ফেল করেছে, ব্যর্থ হয়েছে। এ দফায়ও এই উদ্যোগ ফেল করবে। এবং তিনি বলেছেন যে 1975 সালে তিনি তার পিতামাতাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, পুরো পরিবারকে হারিয়েছেন। 21শে আগস্ট তার উপর গ্রেনেড হামলা হয়েছে, এরপরেও অনেকবার তার উপর, জীবনের ওপর হামলা হয়েছে, কিন্তু তিনি তো মৃত্যুকে কখনোই ভয় করেন নাই। তিনি বাংলাদেশের জনগণের জন্যই প্রায় পুরো জীবনটা কাজ করেছেন, কারণ বাংলাদেশের জনগণের সঙ্গেই তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে, গণতন্ত্রের জন্য সংগ্রামের সঙ্গে এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে। কাজেই আই ওয়ান্ট টু সে ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওভারকামিং এভরি অবস্ট্যাকল অ্যান্ড এভরি কনস্পিরেসি, সকল বাধা এবং ষড়যন্ত্রকে জয় করে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, এবছরেই আমি আমার নিজ দেশে ফিরব। এনডিটিভি তখন বলছে যে আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন, যে মানে এই ইঙ্গিত তো চারদিকে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সরকারের নানা রকম ব্যর্থতা এবং পারসিভড গ্যাপস ইন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, মানে যেসব খামতি আছে, সেসব কারণে আওয়ামী লীগ আবার নতুন করে সমর্থন পাচ্ছে। কারণ এটাকে একটা রাজনৈতিক সাফল্যে পরিণত করার, এই যে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের প্রতি, এটাকে একটা রাজনৈতিক সমর্থনে পরিণত করার সাংগঠনিক শক্তি কি আপনার দলের এখন আছে? তখন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ তো কোনো কাগজের সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, বাংলার মাটিতে, বাংলার জনগণের ভেতরে, বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত একটা সংগঠন, এবং যার সঙ্গে বাঙালির যে জাতিসত্তার যে পরিচয় তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ৭৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগের উপর অনেকবার নানা রকম হামলা হয়েছে, নানাভাবে আওয়ামী লীগকে রক্তাক্ত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জনগণের শক্তিতে ফিরে এসেছে। কাজেই কারো ব্যর্থতা বা সাফল্য, মানে এখনের সরকার ব্যর্থ হচ্ছে কি সফল হচ্ছে, এর ওপর আওয়ামী লীগের রিটার্ন ডিপেন্ড করে না, নির্ভর করে না। আওয়ামী লীগ নিজেই জনগণকে সাথে নিয়ে তার নিজের পথ তৈরি করে নিতে পারে, কারণ সব সময় জনগণের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনা বলেছেন যে তার নেতাকর্মীদের প্রতি ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার একটাই অনুরোধ, আহ্বান, যে মানুষের পাশে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, আছে এবং থাকবে। কাজেই এই জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে, আবারও প্রবল শক্তিমত্তায় বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এনডিটিভি জিজ্ঞেস করছে যে এখন তো হাজার হাজার কেস হয়েছে আপনার নেতা কর্মীদের বিরুদ্ধে এবং মানে এখনো নিষেধাজ্ঞা বলবৎ আছে, কতটা সম্ভব যে খুব শিগগিরই, শেখ হাসিনা যেহেতু বলছেন এবছরই দেশে ফিরবেন, যে খুব শিগগিরই আপনারা একটা রাজনৈতিক রিকভারি বা রাজনৈতিকভাবে আপনাদের একটা পুনরুত্থান হবে? তখন শেখ হাসিনা বলছে যে এটাও তো কোনো সরকারের ফেভারের ওপর বা দয়ার ওপর নির্ভর করে না, এটা তো জনগণের ওপর নির্ভর করে, কারণ একটা অসাংবিধানিক বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা সাজানো নির্বাচন করা হয়। তারা হয়তো পার্টি অফিস বন্ধ করেছে, তারা রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সাময়িকভাবে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে মুছে ফেলতে পারে না। এর মধ্যেই আওয়ামী লীগ উঠে দাঁড়াতে শুরু করেছে, ব্যাপক নির্যাতন এবং দমন চালানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে, কিন্তু তারপরেও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে, বিভিন্ন অঞ্চলে
আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সমর্থনে মিছিলের পর মিছিল হচ্ছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে। এগুলো সবই প্রমাণ করছে যে সরকার কতটা দুর্বল হয়ে পড়ছে, এবং প্রমাণ হচ্ছে যে এসব শক্তি খাটিয়ে আওয়ামী লীগকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। সরকারের উচিত ছিল যে সরকার ভুয়া মামলাগুলো তুলে নেবে, সরকার এই যে একটা বেআইনি নিষেধাজ্ঞা আওয়ামী লীগের ওপর দিয়ে রাখা হয়েছে সেটা তুলে নেবে এবং রাজবন্দীদেরকে মুক্তি দেবে। কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালাতে না দিয়ে এখনো যে ক্ষমতা দখলকারী পক্ষ একটা সামান্য গণতান্ত্রিক পরিসরও তৈরি করছে না, তার ফলে সাধারণ মানুষের ভেতরে যে অ্যাঙ্গার, যে ক্ষোভ, যে বেদনা এবং গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তার একত্র হয়ে বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করবে। শেখ হাসিনাকে এনডিটিভি জিজ্ঞেস করেছিল যে এমন খবরও তো আছে যে বিএনপির সঙ্গে আপনাদের পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতি ফেরানোর বিষয়ে আলোচনা চলছে, এরকম কোনো ঘটনার কি সত্যিই সত্যতা আছে? শেখ হাসিনা বলছেন যে এ ধরনের প্রোপাগান্ডা, গুজব সবসময় ষড়যন্ত্রকারীরা ছড়ায় যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু আমার অবস্থান খুব স্পষ্ট। আমার অবস্থান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের বা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার কিংবা বিচার, এগুলো কোনো গোপন সলা পরামর্শ বা দর কষাকষির বিষয় নয়, সিক্রেট বার্গেনিং এর বিষয় নয়। এগুলো জনগণের সাংবিধানিক অধিকার। কাজেই কেউ কোনো ফেভার করবেন না যখন তিনি আসলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট, একেবারে সবচেয়ে স্বল্পতম চাওয়া। জাস্টিস ইজ নট চ্যারিটি আইদার। কারো জন্য ন্যায় বিচার নিশ্চিত করাটাও আসলে কোনো দয়ার দান নয়। এগুলো সবই মৌলিক অধিকার। শেখ হাসিনা বলছেন আমি সবসময় রাজনৈতিক সমাধানের পক্ষে, কিন্তু সকল রাজনৈতিক সমাধানকে উন্মুক্ত, ওপেন, প্রিন্সিপালড, ন্যায়নিষ্ঠ এবং বেসড অন দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল হতে হবে, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা কোনো সিক্রেট ডিল, গোপন চুক্তির বিষয় হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ কারো কাছ থেকে কোনো রাজনৈতিক দয়া প্রত্যাশা করে না। আওয়ামী লীগ সাংবিধানিক অধিকার ফেরত চায় রাজনীতি করার। শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই সাক্ষাৎকারে যে তিনি নিজে কেমন আছেন এই নির্বাসনের জীবনে, তার সঙ্গে তার কন্যা সাইমা ওয়াজেদের নিয়মিত দেখা হয় কিনা। কারণ সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে 2024-এর আগস্টের আগে থেকেই দিল্লিতেই ছিলেন। সেটা মাথায় রেখেই এনডিটিভি সম্ভবত এই প্রশ্ন করেছে। শেখ হাসিনা বলছেন যে দীর্ঘ সময় হয়েছে তার নিজের কোনো ব্যক্তিগত জীবন নাই, তিনি বাংলাদেশের জনগণের জন্যই তার জীবনটাকে উৎসর্গ করেছেন। এখনো বাংলাদেশ একটা খুব কঠিন সময় পার করছে এবং শেখ হাসিনা বলছেন তাকে বিশেষভাবে বেদনাহত করে যে এরকম একটা সময়ে তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারছেন না। তার হৃদয়টা বাংলাদেশেই পড়ে আছে, পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে, সে কথাটা তিনি বলেছেন। শেখ হাসিনা বলছেন যে যে মাটিতে তার বাবার কবর, যে মাটির সঙ্গে তার পরিবারের সদস্যদের রক্ত মিশে আছে, যেখানে তার নেতা কর্মীরা এখন ভয়াবহ দমন নির্যাতনের শিকার হচ্ছেন, সেই মাটি থেকে দূরে থাকাটাই এখন সবচেয়ে বড় কষ্ট তার জন্যে। শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশের জনগণ, তার নেতাকর্মীরাই তার সবচেয়ে বড় শক্তি। কাজেই সেই শক্তি নিয়ে তিনি বাংলাদেশে এবছর ফিরবেন এবং সেই শক্তি নিয়েই বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ রাজনীতিতে পুরোদমে ফিরবে এবং সেই সংগ্রামে বাংলাদেশের জনগণের সঙ্গে তিনি আছেন এবং থাকবেন। ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে জ্বলতে থাকা শিখা অনির্বাণ গত কয়েকদিন যাবৎ জ্বলছে না। এই অভিযোগ
অনেকেই করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাভ হয়ে গেছে এই দাবিতে। কোনো দৈনিক পত্রিকা, টেলিভিশন এই রিপোর্ট করেনি, ফলে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনিতে সেনাবাহিনীর পক্ষ থেকে কথায় কথায় বিবৃতি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অবৈধ ইউনূসের আমলে প্রায় প্রতিদিনই সেনা সদর থেকে, আইএসপিআর থেকে বক্তব্য দেওয়া হতো, কিন্তু শিক্ষা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি বড় অভিযোগ সর্বত্র আলোচিত হওয়ার পরও কেন সেনা সদর থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না বলুন তো? এতেই বোঝা যাচ্ছে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়, নাকি পুরো ডালটাই পচে কালো হয়ে গেছে, সেটাই বা কে বলবে। ইউনূস রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চেয়েছিলেন। ধানমন্ডি 32 থেকে শুরু করে দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নষ্ট করে দিয়েছিলেন। এর মধ্যে শিক্ষা অনির্বাণও যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ঠেকাবে কে বলুন তো? আখেরে ক্ষমতা দখল করে ইউনূসকে বসিয়েছিল তো সেনাবাহিনী। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, তারাই হাসনাত সার্জিসের মতো দুর্বৃত্তদের নিয়ে মাথায় করে নেচেছে। তারা শিক্ষা অনির্বাণ বন্ধ করে দিতেই পারে, কি পারে না? শিক্ষা অনির্বাণ কোনো সাধারণ অগ্নিশিখা নয়, এটি গ্যাসের আগুন নয়, এটি জাতির স্মৃতি। এটি সেনানিবাসের ভেতরে দাঁড়িয়ে থাকা এক রাজনৈতিক এবং নৈতিক ঘোষণা যে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাঙালির রক্তে বীর সেনানীদের আত্মত্যাগে। তাই এই শিক্ষা যদি সত্যি নিভে থাকে কিংবা ইচ্ছাকৃতভাবে নিভিয়ে দেওয়া হয়ে থাকে, নিভিয়ে রাখা হয়ে থাকে, তাহলে সেটি শুধু একটি স্থাপনা অবহেলার ঘটনা নয়, সেটি হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রচিন্তার বিরুদ্ধে এক প্রতীকী বিদ্রোহ। আর যদি অভিযোগটি মিথ্যা হয়, তাহলে সেনা সদর নীরব কেন? আইএসপিআর নীরব কেন? যে সেনা সদর ছোটখাটো বিষয়ে বিবৃতি দিতে পারে, সামাজিক মাধ্যমে আলোচনা হলে বা সমালোচনা হলে প্রতিবাদ জানাতে পারে, রাজনৈতিক ঘটনাবলিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারে, করেওছে তারা শিক্ষা অনির্বাণের মতো মুক্তিযুদ্ধের পবিত্র প্রতীক নিয়ে ওঠা জনসন্দেহের জবাব দিচ্ছে না কেন? একটি ছবি দিলেই তো হয়, একটি ভিডিও দিলেই তো হয়ে যায়, একটি বাক্য বললেই তো শিক্ষা অনির্বাণ জ্বলছে, অভিযোগটি মিথ্যা, কিন্তু সেটিও করা হচ্ছে না। এই নীরবতা তাই সন্দেহ বাড়াচ্ছে, প্রশ্নকে আরো ধারালো করছে, উস্কে দিচ্ছে। এখানে আসল প্রসঙ্গ হলো অবৈধ ইউনূস শাসনের সেই কুখ্যাত রিসেট বাটন রাজনীতি। ইউনূস যখন বলেছিলেন তরুণরা রিসেট বাটন চাপ দিয়েছে, তখন সেটিকে অনেকে হয়তো সংস্কারের ভাষা হিসেবে নিয়েছিলেন। পরে তার প্রেস উইং একটা ব্যাখ্যা দিয়েছিল। প্রোপাগান্ডা সচিব বলেছিল তিনি নাকি ইতিহাস মুছে ফেলার কথা বলেননি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন শুরু বোঝাতে চাইছিলেন। কিন্তু রাষ্ট্রের বাস্তবতা কি বলছিল বলুন তো? বাস্তবতা বলছিল রিসেট বাটনের নামে মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 1971-এর জায়গায় 2024-কে বসানোর চেষ্টা হয়েছিল। মুক্তিযুদ্ধের বিজয়কে তথাকথিত জুলাই সন্ত্রাসের নিচে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এটাই সবচেয়ে বিপজ্জনক। 2024 সালের সহিংস রাজনৈতিক অস্থিরতাকে কেউ আন্দোলন বলতেই পারেন, কেউ তথাকথিত গণ অভ্যুত্থানও বলতে পারেন, কিন্তু সেটিকে 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে এক পাল্লায় তোলা শুধু ইতিহাস বিকৃতি নয়, এটি একটি অপরাধ, ভয়াবহ অপরাধ। 1971 ছিল একটি ঔপনিবেশিক সামরিক দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে জাতির স্বাধীনতার যুদ্ধ, যেখানে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, 2 লাখ মা বোন ধর্ষিত হয়েছেন, কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন। আর 2024 ছিল ক্ষমতা দখলের রাজনৈতিক প্রক্রিয়া, যেখানে ছাত্র আন্দোলনের আবরণে বহু শক্তি, বহু বিদেশি স্বার্থ, বহু প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক গোষ্ঠী নিজেদের হিসাব মিলিয়েছে। 1971 বাংলাদেশ সৃষ্টি করেছে, 2024 বাংলাদেশের উপর ক্ষমতার নতুন বন্দোবস্ত চাপিয়েছে। এই দুই ঘটনাকে একই পাল্লায় ওজন করা মানে বাংলাদেশের জন্মদাতাকে দখলদারের সঙ্গে এক আসনে বসানো। আর এই কাজটি হঠাৎ হচ্ছে না। দেখুন, পাঠ্যক্রমে
প্রশ্নপত্রে, জাতীয় ভাষণে, মিডিয়ার প্রচারে সবখানে এক নতুন ইতিহাস তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশের অভ্যুদয়ের প্রশ্নে মুক্তিযুদ্ধের পরিবর্তে তথাকথিত গণ অভ্যুত্থান ঢোকানো হয়েছে। 1969 মহান গণ অভ্যুত্থান, ভাষা আন্দোলন, 6 দফা, মুক্তিযুদ্ধ, গণহত্যা, মুজিবনগর সরকার, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এসবকে পাশ কাটিয়ে 2024কে নতুন সূচনা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে, চেষ্টা এখনো চলছে। যেন বাংলাদেশ 1971 সালে জন্মায়নি, জন্মেছে 5 আগস্টের পরে। যেন বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের ভিত্তি নয়, বরং নতুন ক্ষমতার চোখে তারা অস্বস্তিকর স্মৃতি, তাই তাদেরকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। অবৈধ ইউনূস শাসন আমলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আচরণ দেখলেই আপনি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের অবদানকে দলীয় ট্যাগ দিয়ে খাটো করা হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে রাষ্ট্রীয় শত্রুর মতো দেখানো হয়েছে। জাতির পিতার স্মৃতি আক্রমণের মুখে পড়েছে, মুক্তিযুদ্ধের প্রতীকগুলোকে পুরনো রাজনীতির অংশ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে অনেক ক্ষেত্রে। আর যারা 1971-এর কথা বলে তাদের অনেককে এমন ভাবে চিত্রিত করা হয়েছে যেন তারা আধুনিক বাংলাদেশের বাধা। সবচেয়ে বেপরোয়া ভাবে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপি এই শাসন আমলে রাষ্ট্রীয় এবং সামাজিক পরিসরে স্বাভাবিকীকরণের সুযোগ পেয়েছে। যে সংগঠন 1971 সালে পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়ে বাঙালি হত্যায় অংশ নিয়েছে, আগুন দিয়েছে, নারী ধর্ষণে অংশ নিয়েছে, সেই সংগঠন আজ রাষ্ট্রের প্রশ্রয়ে পুনরুজ্জীবিত। এটাই তো রিসেট বাটনের আসল চেহারা। এটাই তো রিসেট বাটনের মাধ্যমে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এখন সংসদ সদস্য। মুখে বলে ইতিহাস মুছবো না, কাজ করে ইতিহাসের উপর নতুন কালি ঢেলে দেওয়া। এই জায়গায় সেনাবাহিনীর দায়িত্ব তো আরো বড়, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর নৈতিক জন্ম সনদ 1971। এই বাহিনীর ইতিহাস শুরু কোনো ব্যারাকের ফাইল থেকে নয়, শুরু হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে। এই বাহিনীর বীরত্বের মানদণ্ড দাঁড়িয়ে আছে সেই মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের উপর যাদের স্মরণে শিখা অনির্বাণ জ্বলে। ফলে সেনাবাহিনী যদি শিক্ষা অনির্বাণ নিয়ে নীরব থাকে তাহলে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, নিজের জন্মস্মৃতির প্রতি অবহেলা। আর যদি এই নীরবতা রাজনৈতিক বিবেচনায় হয় তাহলে সেটি আরো ভয়ঙ্কর, কারণ মানুষ এখন আর সরল ভাবে কিছু নিতে পারছে না। মানুষ দেখছে কিভাবে 2024কে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। মানুষ দেখছে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সরকারি বক্তব্যে ক্রমশ ছোট করা হচ্ছে। মানুষ দেখছে কিভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধীরে ধীরে এমন এক রাজনৈতিক সংস্করণে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে 1971 অস্বস্তিকর, বঙ্গবন্ধু অস্বস্তিকর, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধারা অস্বস্তিকর, কিন্তু 2024-এর তথাকথিত বিপ্লব পবিত্র। এই পবিত্রতার রাজনীতি আসলে ভয়ঙ্কর, কারণ যে রাজনীতি নিজের ক্ষমতার বৈধতা প্রতিষ্ঠা করতে পুরনো ইতিহাস মুছে ফেলতে চায়, সে রাজনীতি শেষ পর্যন্ত প্রতীক আক্রমণ করে। একদিন প্রশ্নপত্র বদলাচ্ছে, একদিন ভাষা বদলায়, একদিন স্মৃতিস্তম্ভ অবহেলিত হয়, ভেঙে ফেলে, একদিন শিখার আগুন নিয়ে সন্দেহ ওঠে। আর রাষ্ট্র তখন চুপ থাকে। এই চুপ থাকা কোনো নিরপেক্ষতা নয়। রাষ্ট্র যখন ইতিহাসের প্রশ্নে মুখ বন্ধ রাখে তখন ইতিহাস বিরোধীরা কথা বলে। রাষ্ট্র যখন মুক্তিযুদ্ধের প্রতীকের পক্ষে দাঁড়ায় না তখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাঠ পায়। প্রশ্ন তো একটাই, শিখা অনির্বাণ জ্বলছে কি জ্বলছে না? যদি জ্বলে প্রমাণ দিন, যদি সাময়িকভাবে বন্ধ থাকে কারণ বলুন, যদি রক্ষণাবেক্ষণের কাজ চলে জানিয়ে দিন, যদি অভিযোগ মিথ্যা হয় মিথ্যুকদের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিন, কিন্তু নীরব থাকবেন না, কারণ এই নীরবতা এখন শুধু একটি শিক্ষা নিয়ে নয়, এটি মুক্তিযুদ্ধের মর্যাদা নিয়ে, এটি সেনাবাহিনীর ঐতিহাসিক দায় নিয়ে, এটি রাষ্ট্রের জন্ম পরিচয় নিয়ে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সেনাবাহিনী তাদেরই বীর সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে প্রজ্বলমান শিখা অনির্বাণ নিভিয়ে দেবে বা দিতে পারে। কিন্তু এই নিয়ে যেহেতু সন্দেহ উঠেছে, প্রশ্ন তুলছে মানুষ, সেহেতু সেনা সদরের উচিত প্রমাণ সহ একটি বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা। না হলে মানুষ বিশ্বাস করবে যে ইউনূসকে ক্ষমতায় বসানোর কারিগর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো এতটাই ধর্মবিশ্বাসী হয়ে গিয়েছেন যে হজ থেকে ফিরে এসে দাড়ি রাখার মতো অতিরিক্ত ধর্মীয় বিধান মানার প্রমাণ হিসাবে শিখা অনির্বাণ নিভিয়ে দিয়েছেন। শিখা অনির্বাণ নিভেছে কি নেভেনি, নেভানো হয়েছে কি হয়নি, তার প্রমাণ তো ওয়াকারুজ্জামানকে দিতে হবে জনগণের কাছে, তাই না? প্রমাণটা দিয়ে দিলেই তো হয়ে যায়।
লেটা চুকে যায়। ভালো থাকুন সবাই।